এবং প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে এই লড়াইতে দল এই কঠিন লড়াইয়ে আমাকে যে প্রার্থী হিসেবে ভেবেছেন তার জন্য আমি কৃতজ্ঞ দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আর আরো একটা যেটা, এই লড়াইটা আরো মজার হয়ে উঠলো আমার কাছে এই কারণে, তার কারণ আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া যে মাটির, যেখানে আমার আদি বাড়ি, যেখানে আমার ছোটবেলার বন্ধু বান্ধব সব, সেই জায়গাতেই দল আমাকে দিল। তো ফলত লড়াইটা শুধুমাত্র রুদ্রনীল ঘোষের শিবপুর থেকে বিজেপির পক্ষে একা নয়, হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে থাকা দলমত নির্বিশেষে যত মানুষ রয়েছেন তাদের অনেকেরই আজকে আনন্দের দিন। এইটুকু বলতে পারি যে তারা লড়াই করবেন সেই সাধারণ মানুষেরা আমার সঙ্গে বিজেপির পক্ষে। একদমই। রুদ্রনীল, শিবপুরের মানুষের জন্য আপনার প্রধান অগ্রাধিকার কি কি হতে চলেছে? দেখুন, প্রথম জায়গা হচ্ছে যে অত্যন্ত বনেদি একটি জায়গা। হাওড়া তো 500 বছরের শহর এবং তার মধ্যে শিবপুর ছোট শিল্প সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজকের দিনে রোজগারটা খুব বেশি করে দেখবার কথা। হাওড়ার শেফিল্ড বলা হতো, মানে ভারতবর্ষের শেফিল্ড বলা হতো এই হাওড়ার এই অঞ্চলকে, যার মধ্যে শিবপুরটা পড়ে। তো ফলত তৃণমূলের বিভিন্ন রকম দাদাগিরির জন্য যে শিল্প কলকারখানাগুলো ঢুকছে বা বন্ধ হয়ে গেছে, সেগুলোর সুযোগ পেলে পুনরুজ্জীবন করা, সেখান থেকে মাফিয়াগিরিটাকে বন্ধ করা, যাতে লোকজন কলকারখানা বন্ধ না করে দেয়। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে এটা বলবো যে অত্যন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন ওখানে থাকেন শিক্ষা সংস্কৃতির জায়গা থেকে। তাদের আবেগটা, তাদের সঙ্গে কথা বলে তারা আজকে এই যে পাল্টে যাওয়ার সময়তে তারা কি ভাবছেন, অবশ্যই তাদের সঙ্গে কথা বলে আলোচনা করে সেটাকে আরো বেশি করে খুঁজে বার করার চেষ্টা করবো, এইটুকু বলতে পারি। তবে এটা জানি যে রাস্তাঘাটের একটা সমস্যা রয়েছে, জল জমে থাকার সমস্যা আছে, নিকাশি ব্যবস্থার সমস্যা আছে, গার্বেজ ল্যান্ড নিয়ে একটু সমস্যা রয়েছে। এই পরিচ্ছন্নতার দিকগুলোকে দেখতে পেলে রোগ জীবাণু থেকে শুরু করে এই বিষয়গুলো অনেকটা অন্তত হাওড়া শিবপুরের ক্ষেত্রে জমা জল, অপরিচ্ছন্নতা, কারণ হাওড়া কর্পোরেশন দীর্ঘদিন তৃণমূলের দুর্নীতির কারণে বন্ধ হয়ে পড়ে আছে বলে হাওড়াকে কার্যত ডাস্টবিন বানিয়ে ফেলেছে এই তৃণমূলের প্রশাসন, যার মধ্যে শিবপুরও ভুগছে। তো তাই আমার মনে হয় যে শিবপুরের মানুষ আমায় সমর্থন অবশ্যই দেবেন, আমি বিশ্বাস করি, কারণ তাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে এই যে 4-5টি মেজর প্রবলেম রয়েছে সেটাকে তো দূর করার চেষ্টা করব। রুদ্রনীল, আপনি বললেন আপনার প্রাণকেন্দ্র শিবপুর, একদম ছোট থেকে বেড়ে ওঠা শিবপুরে। আমি অনেক শিবপুরের গল্প আপনার মুখে শুনেছি, হাওড়ার গল্প শুনেছি। আমি বলবো এই শিবপুরের যে শিল্পমনস্ক মানুষজন এবং ইতিহাস সমৃদ্ধতা যে রয়েছে হাওড়ার একটা, সেই হাওড়ার উন্নয়নে আপনার পরিকল্পনা ঠিক কি কি? দেখুন, হাওড়ার উন্নয়ন বলতে গেলে শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্রের আমি প্রার্থী। এবার সেই ক্ষেত্রে সার্বিক উন্নয়ন করতে গেলে কার্যত পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে যে ভয়ঙ্কর জায়গায় এনে দিয়েছে তৃণমূল, তারই ফলাফল মেনে কিন্তু হাওড়াও কার্যত আজকে ধুঁকছে। তো ফলত প্রশাসনিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্যে সরকার বদল, যেটা মানুষ চাইছেন বিজেপির হাত ধরে, সেটা যখনই হবে তো তখন ডেফিনেটলি হাওড়ায় শিবপুর কেন্দ্র থেকে মানুষ আমায় জয়ী করলে আমার দল এবং ভারতীয় জনতা পার্টির সরকার যদি জানতে চায়, তাদের সঙ্গে বসে পরিকল্পনা করে এবং অবশ্যই যারা শিবপুরের মানুষ, যারা হাওড়ার মানুষ রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তবে সেই সমস্যার সমাধানের দিকে যাবে। কারণ কোনো বিধায়ক তিনি একা তার নিজের কেন্দ্রে তো ভুল পাল্টে দিতে পারেন না। আর আপনারা নিজেরাও জানেন যে প্রশাসনিক স্তরে
সেটা ডিএম বলুন, এডিএম বলুন, বিডিও বলুন, তাদেরকে উন্নতির কাজে না লাগিয়ে, মানুষের কাজে না লাগিয়ে এই তৃণমূল সরকার যেভাবে দুর্নীতির পক্ষে কাজে লাগিয়েছে সেটা শেষ করে দিয়েছে। ঠিক আছে, তো ফলত সেই সিস্টেমটার পরিবর্তনটা দরকার, এটা পশ্চিমবঙ্গের মানুষও জানেন। আমার দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির পক্ষে যেভাবে মানুষ রয়েছেন আর মানুষ আরো জড়ো হচ্ছেন, তাদের সরকার পরিবর্তনটা দরকার, এবং সেই পরিবর্তনটা হলে শুধু আমার প্রিয় শহর হাওড়া কেন, পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চল ধীরে ধীরে হৃত গৌরব ফিরে পাবে এবং পেটের ভাতের জোগাড় হবে, যেটা আমার সব থেকে বেশি চিন্তা, যে পেটের ভাত। অসততার উপায় তো বাঙালি বাঁচতে চায় না। তৃণমূল বাঁচতে পারে চুরি জোচ্চুরি ক্রিমিনালিজম করে, কিন্তু মানুষ তো বাঁচতে চায় না অসৎভাবে। তারা তৃণমূলের এই পরিকল্পিত ষড়যন্ত্রের থেকে বেরোতে চায়, বিজেপির ঝান্ডা সমর্থন করি। তো সেই দিকেই তাকিয়ে আছি, ফলত প্রত্যেকটি জায়গাতেই এই যন্ত্রণা থেকে মুক্তি হবে, প্রত্যেকটি জায়গায় ডেভেলপড হবে। রুদ্রনীলদা, বিরোধীরা বলছে ওই কেন্দ্রে লড়াই কঠিন হবে, আপনি কতটা আত্মবিশ্বাসী এবং বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে আপনার মূল রাজনৈতিক বার্তা কি? দেখুন, সব থেকে বড় চিন্তা, আপনি যদি কোনো তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করেন যে 2026-এ এতগুলো দিন হয়ে গেল আপনারা শাসক দল, রাস্তায় আপনাদের ঝান্ডা, ব্যানার, পোস্টার, হোর্ডিং নেই কেন? প্রতিবার ইলেকশনে যেরকম হয় তেমনটা। তার কারণ মুখ্যমন্ত্রী বিভ্রান্ত, তিনি এসআইআর আটকে তিনি ভুয়ো ভোটটাকে বাঁচাবার চেষ্টা করতে গেছিলেন, বিফল হয়েছেন কার্যত। এখনো এই 65 লাখ নাম যাওয়ার পরে বাকি তথ্যগত অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই জায়গায় 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি সেটা এখন বিচারপতিদের হাতে রয়েছে। তো ফলত সেখান থেকে তৃণমূল জানে না যে তারা কোনটা নিয়ে লড়বে, তৃণমূলকে কেন ভোট দেবেন, এটা তৃণমূল নেতারা কাউকে বলতে পারছে না। ভাতার জন্য ভোট দেবেন এইটা বলবে তারা, সমাজকে পঙ্গু করে, কলকারখানা রোজগার বন্ধ করে, খতম করে দিয়ে শিল্পকে, ছেলে মেয়েগুলোকে পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী মেধা শ্রমিক বানিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, তাই তৃণমূলকে ভোট দেবেন? তৃণমূলের বলবার কিছু নেই। আরো ভয়ঙ্কর, কদিন আগে ভুল বোঝাতে যে ধর্ণা মঞ্চ করে তৃণমূল নিজেই ঠকেছে, কি করে ধর্ণা তুলতে হবে বুঝতে পারছিল না, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এই যন্ত্রণায় বেঁচে থাকাটা নাকি ভালো থাকা পশ্চিমবঙ্গবাসীর, এবং যেভাবে পশ্চিমবঙ্গকে তৃণমূল রেখে দিয়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে শোষণ করে, এইটাই নাকি ভালো থাকা। আর এইভাবে ভালো থাকতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে, না হলে তিনি বিশেষ একটি সম্প্রদায়কে দিয়ে দাঙ্গা টাঙ্গা লাগিয়ে দিতে পারেন। তো অর্থাৎ তাদের হাতেই দাঙ্গা লাগানো, মুসলমান সম্প্রদায়কে দুধ দেওয়া গরু বলে অসম্মান করেন এই মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে সেদিন এই কথা বলে তিনি মুসলমান সমাজের ভাই বোনদেরও ছোট করলেন যে তারাই যেন দাঙ্গা অশান্তি করে এবং 70% হিন্দুকে কম্পিত রেখে দেয়, ভীত সন্ত্রস্ত করে রেখে দেওয়ার, ঘেরাও করবার ক্ষমতা নাকি এই মুসলমান সম্প্রদায় রাখে, এমনটাই দাবি ছিল এবং সেটা তার ইশারায় চলে। তাই পশ্চিমবঙ্গের মানুষকে নাকি তৃণমূলকে ভোট দিতে হবে। তো এখানে একটা অবস্থায় যারা নিজেদের কেন ভোট দেবে বলতে পারছে না, তাদের হয়ে নতুন করে বলবার কিছু নেই, একরাশ করুণা রইল তাদের জন্য। আর আমার এই কথা, আমার কথা নয়, পশ্চিমবঙ্গবাসীর কথা আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। ভবানীপুর এবং নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তাহলে কি খেলা শেষ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা অনেকদিন আগেই পশ্চিমবঙ্গের মানুষ শেষ করে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ, দুর্দশা, অভিযোগ এবং সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সাধারণ মানুষের রাজনৈতিক অস্ত্র বা মুখের নামই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এটা ক্রমাগতভাবে যতটা ভোট এই ভুয়ো ভোটের পরেও মানুষ দিতে পেরেছেন, তাতে প্রমাণিত হয়েছে যে আস্তে আস্তে তারা বিজেপিকেই মজবুত করতে চাইছেন, কংগ্রেস বা সিপিএম এর ওপর ভরসা ছেড়ে দিয়ে। এবং তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখে নিয়েছেন
যে 28টা রাজ্যের মধ্যে হিন্দু মুসলমান সবাই মিলে বিজেপিকে নিয়ে এসেছে এবং সেই রাজ্যগুলোর কি কি ডেভেলপমেন্ট ঘটেছে, আর ঠিক তা উল্টোটা করছে পশ্চিমবঙ্গে। তো ফলত যাই হোক না কেন, আমরা এটাও জানি যে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এটা জানতে পারছি যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দুটো জায়গাতেই দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে রাজনৈতিকভাবে খতম হয়ে গেছেন মানুষের দরবারে, তো তাই তাকে ধর্নার নাটক, এসআইআর আটকাবার নাটক, বিভিন্ন ধরনের নাটক তাকে করতে হয় এবং তিনি বিফল হন এবং নিজের অপদার্থতা প্রমাণ করেন, রাজনৈতিক দৈন্যতা প্রমাণ করেন। এবং সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি হারিয়ে প্রমাণ দিয়েছিলেন যে তৃণমূল নেত্রী, যার নামে তৃণমূল চলে, তাকে যদি হারাতে পারা যায় তো তাহলে তৃণমূলকে উৎখাত করতে পারা শুধুমাত্র সময়ের অপেক্ষা, মানুষের সমর্থনের অপেক্ষা। সেই সমর্থন বিজেপির প্রতি মানুষ চলে এসছে। কদিন আগে তৈরি হওয়া ব্রিগেডে যে জনজোয়ার দেখতে পাওয়া গেছিল তৃণমূলের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে, সেই বার্তা কিন্তু আমরা সবাই স্পষ্টভাবে দেখে নিয়েছি। তো যাই হোক, সেই ক্ষেত্রে এই দুটি জায়গাতেই শুভেন্দু অধিকারী পরাজিত করবেন তৃণমূলের যে কোনো প্রার্থী হোক না কেন। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে কে কোথায় দাঁড়াবেন এইটা নিয়ে নতুন করে তারা ভাবনা চিন্তা করে ফেলেছেন। তৃণমূল বলছে শুভেন্দু অধিকারীকে বুদ্ধি করে বলির পাঠা করা হলো, কি বলবেন? বিজেপি বুদ্ধি করে বলির দেখুন, সেটা হচ্ছে যে আমার মনে হবে যে তৃণমূলের বিজেপির জন্য বা সম্মানীয় বিরোধী দলনেতা যার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাকে নিয়ে না ভেবে নিজেরা মানুষের থেকে কি করে বাঁচবেন বা মুখ দেখাবেন বা কি বলে ভোট চাইবেন, সেই সব নিয়ে ভাবনা চিন্তা করলে ভালো হবে। আর যদি মাথা কাজ না করে তো তাহলে চুরির পয়সায় নয়, নিজের রোজগারের পয়সা একটু কচি ডাব কিনে খেলে তাদের ভালো হয় এই গরমে। রুদ্রদা, ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? শেষ প্রশ্ন। সজাগ থাকুন, সতর্ক থাকুন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবার বদ্ধপরিকর যাতে আপনি আপনার পছন্দ মতো দলকে, আপনার পছন্দ মতো প্রার্থীকে নির্বিঘ্নে বাড়ি থেকে গিয়ে ভোটটি দিতে পারেন। দরকার শুধুমাত্র যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার বিরুদ্ধে আমাদের মত প্রকাশ করা, যাতে জিহাদিদের রাজ্য না হতে পারে তার জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া, যাতে শিল্প আর না চলে গিয়ে নতুন করে শিল্প তৈরি হতে পারে, পরিযায়ী শ্রমিকের স্রোত যাতে বন্ধ হয়, যাতে নতুন কলকারখানা তৈরি হয়, রোজগার তৈরি হয়। শুধুমাত্র ভাতা দিয়েই বেঁচে থাকার রাজ্য থেকে যাদের প্রয়োজন তাদের ভাতা, এবং বাকিদের উদ্দীপ্ত করবার জন্য কেন্দ্রীয় সরকারের আটকে রেখে দেওয়া যাবতীয় প্রকল্প যা ডেভেলপমেন্টের, বিশেষ করে চাকরি বাকরি, সেইগুলোর জন্য, নারী নিরাপত্তার জন্য, আদিবাসী জনজাতি প্রান্তিক মানুষের যাতে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও তাদের অবস্থা ভালো হয়, তার জন্য বিজেপিকে ভোট দিন। এইটুকুই বলবো যে পশ্চিম বাংলাদেশ না বানাতে চাইলে, এই রাজ্যটাকে যা তৃণমূল চাইছে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাইলে অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন তৃণমূলের বিরুদ্ধে এখন। আমার খুব ভালো লাগছে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে লড়াই হবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমার রাজনৈতিক দল বিজেপি আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পূরণ করব। জিত হবে, পরিবর্তন হবে, তারকেশ্বর গোটা বাংলা জুড়ে পরিবর্তন হবে। দেবাদিদেব মহাদেবের কথা বলছেন, একদম দেবাদিদেবেরই জায়গা তারকেশ্বর। সেই তারকেশ্বরের মানুষের জন্য আপনার প্রধান অগ্রাধিকার কি থাকবে? সত্যতা, প্রথম তারকেশ্বরের কৃষকদের আলুর দাম যাতে প্রতি বছর পায়, প্রতি বছর ধানের দাম পায়, সেটা অগ্রাধিকার থাকবে। এবং তারকেশ্বরে ওয়ার্ল্ড ক্লাসিক যে বিশ্বনাথ ধাম, সেটা বিশ্বনাথ ধাম করিডোর যেরকম তৈরি হয়েছে সেরকম তারকেশ্বর ধাম তৈরি হবে, এটা কথা দিলাম আজ। এবং এই করিডোর তৈরি হলেই পর্যটন মানচিত্রে একটা জায়গা করে নেবে তারকেশ্বর। আজ পর্যন্ত দেবাদিদেব মহাদেবকে যেভাবে অপমান করেছে তৃণমূল কংগ্রেস, সায়নী ঘোষ যেভাবে শিবরাত্রির দিন কি পড়িয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেবাদিদেব মহাদেবের নাম উচ্চারণ করতে পারেননি, এর পরেও আপনারা বলবেন যে হিন্দুদের জন্য কাজ করছে তৃণমূল কংগ্রেস? কোনো কাজ করছে না। তৃণমূল কংগ্রেসকে তাড়ালে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে গোটা বাংলার মানুষ সুখে থাকবেন। গত কয়েক বছরে তারকেশ্বর এলাকায় কি কি সমস্যা আপনি সবচেয়ে বেশি শুনেছেন মানুষের কাছ থেকে? সব থেকে বড় সমস্যা, এখানে হাসপাতাল নেই। চিকিৎসা করাতে হয় কলকাতা নয় আরামবাগে যেতে হয়। এখানে যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতাল তৈরি হবে।